গণহত্যা মামলায় ১৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। হাসিনার মামলার তদন্ত ১ মাসে শেষের নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে ৪ বছরের কম। আল জাজিরাকে ডক্টর ইউনূস সংস্কারের গুরুত্ব না দিলে আরও আগে নির্বাচন। It's all question of what people want. The political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সরকার দীর্ঘায়িত হলে সংকট বাড়ার শঙ্কা। অবশ্যই সংস্কার চাই, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে। এবং এস আলমের ১৬ কোটি শেয়ার বিক্রি করে তোলা হবে ১০,০০০ কোটি টাকা। বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান, আশ্বাস গভর্নরের। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। জুলাই আগস্টের গণহত্যা মামলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ১৩ আসামিকে। গ্রেপ্তার দেখিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কারাগারে পাঠানোর। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মশিউর অনিককে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জাহিদ হাসান। সোমবার ভোর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ভেতরে প্রবেশ করার ক্ষেত্র ছিল বেশ কড়াকড়ি। সকাল ৯:৩০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে। এরপরই কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আসেন সাবেক মন্ত্রী দীপু মনি। পরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে হাজির করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, তৌফিক ইলাহি, জুনায়েদ আহমেদ পলক সহ ১৩ জনকে। টাঙ্গাইলের একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। সকাল ১১:১৫টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুঃশাসন ও নির্যাতনের একটি সারসংক্ষেপ তুলে ধরেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আর্থিক কেলেঙ্কারি সহ সবশেষ জুলাই আগস্টের গণহত্যার সকল দায় সরকার প্রধান হিসাবে শেখ হাসিনার। এক পর্যায়ে শেখ হাসিনাকে গ্রেফতারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় রাষ্ট্রপক্ষ জানান, শেখ হাসিনা ভারতে আছেন, তাকে দেশে আনার কাজ চলছে। একই সঙ্গে ১ মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শেষ করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা ১৩ আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে আদালতে আমরা এই অপরাধ সংগঠনের পেছনের যে পটভূমি আছে সেটা ব্যাখ্যা করেছি কিভাবে ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে ব্যবহারের মাধ্যমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ, দলীয়করণ, পারিবারিকীকরণের মাধ্যমে একটা নিপীড়ক সংস্থায় পরিণত করেছে। আসামি পক্ষের আইনজীবীদের আইনি সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ই ডিসেম্বর দুপুর ১:৩০টার দিকে আসামিদের ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়া হয়। প্রিজন ভ্যানে তোলার সময় সাবেক এমপি, মন্ত্রী সহ অনেককেই খোশ মেজাজে দেখা যায়। জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার বিচার করার প্রতিশ্রুতি নিয়ে পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আর সেই ট্রাইব্যুনাল থেকে 1 মাস আগেই শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা না গেলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগ 1 মাসের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়েই ট্রাইব্যুনালের বিচার কাজ ত্বরান্বিত হলো। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতা এবং মন্ত্রী এমপিদের উপস্থিতির মধ্য দিয়ে বিচার কাজও আরও এক ধাপ এগিয়ে গেল। প্রসিকিউশন টিম মনে করেন তারা নিহতদের পরিবারের কাঙ্ক্ষিত যে বিচার সেটি প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, তবে রাজনৈতিক দলগুলো সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সেক্ষেত্রে মেয়াদ আরও কম হতে পারে। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 3 দিনের মাথায় দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব বুঝে পেতেই আওয়ামী লীগ সরকারের আমলকার পাহাড়সম দুর্নীতি ও অনিয়মের বেড়াজাল ভেঙে দিতে সংস্কারের পথে হাঁটতে শুরু করে ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিনের মেয়াদে বরাবরই সামনে আসছে নির্বাচন প্রসঙ্গ। সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে কতদিন সময় লাগবে তা নিয়ে রাজনৈতিক দল ও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শুরু থেকেই। এমন প্রেক্ষাপটে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিতে চায় তাহলে সে পথেও এগোতে রাজি তার সরকার। But we are not his perpetual government. With a regular government is for 5 years, for example. That's about it. Or the new constitution may say 4 years, probably, because people want to move faster term of the. So it should be under 4 years, that's for sure. It may be less. So it's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলমান। দোষী সাব্যস্ত হলে ভারতের কাছ থেকে তাকে ফেরত চাওয়া হবে। Army helped her to get out of the country, go to India, and that's how it happened. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কোনো দুশ্চিন্তা রয়েছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, ডেমোক্রেট ও রিপাবলিকান সবার সঙ্গেই তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোটেও চিন্তিত নন তিনি। I don't see any negative thing emerging suddenly because Trump is president of the United States. তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার দীর্ঘায়িত হলে সংকট বাড়বে, তাই দ্রুত নির্বাচনই জাতির জন্য মঙ্গলজনক। আর ক্ষমতায় গেলেও গণ অভ্যুত্থানে হতাহতদের পাশে থাকার আশ্বাস দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির এই 2 শীর্ষ নেতা। আরও জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন আয়োজন করা হবে, ততদিন পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। বলেন, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ডক্টর ইউনূসের এই বক্তব্যের পর বিএনপি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রতিক্রিয়া জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু না বলায় বিএনপি আশাহত হয়েছে বলে জানান তিনি। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে এমন সময় যেন সরকার না নেয় যাতে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, কিন্তু এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। কারণ সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে।
এদিকে বিকেলে আলাদা অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের জন্য 4 বছর লাগতে পারে এমনটা মনে করে না বিএনপি। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের সরকারিভাবে সহায়তা করা হবে। সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারেন। আমরা বিএনপি পরিবার ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবে পঙ্গুত্ব বরণকারী 10 জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। অনেকেই জনমুখী না হয়ে ক্ষমতামুখী হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। বিকেলে সিলেটের ছাত্র সমাবেশে অংশ নিয়ে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, চূড়ান্ত লড়াই এখনও শেষ হয়নি। সকল অপশক্তিকে বিতাড়িত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ছাত্র জনতার চাহিদা অনুসারেই সরকারকে দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তারা। অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করবে, কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের সামনের সারি থেকে যেভাবে নেতৃত্ব দিয়েছিল তরুণরা, ঠিক আগামীর বাংলাদেশ পুনর্গঠনের নেতৃত্ব দেবে তরুণরাই। আমাদের কাজকে প্রতিজ্ঞা করতে হবে, যেভাবে হোক এই রাষ্ট্রকে আমরা এমন ভাবে সংস্কার করব যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আর রক্ত ঝরাতে না হয়। বাংলাদেশের ব্যাপারে কূটনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘটেছে ভারতের। তারপরেও দেশটি নানাভাবে এখনো পতিত ফ্যাসিস্টদের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রমে সামগ্রিকভাবে হতাশ নয় টিআইবি, তবে প্রশাসন পরিচালনায় ঘাটতি আছে। আর জানাচ্ছেন আজহার লিমন। আমি মোহাম্মদ ইউনুস। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ সম্পর্কিত প্রতিবেদনের 22তম পৃষ্ঠায় অন্তর্বর্তী সরকার ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে টিআইবি বলছে, গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে এই সরকার সই করলেও পুলিশ ও ডিজিএফআইয়ের বিরুদ্ধে আয়নাঘরে নির্যাতনের আলামত নষ্টের অভিযোগ রয়েছে। সংস্থাটি বলছে, গুমের তদন্ত ও ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার কমিশনে এরই মধ্যে 1600টি অভিযোগ দাখিল হয়েছে ঠিকই, কিন্তু কর্তৃত্ববাদকে প্রাতিষ্ঠানিকীকরণ, জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি সহ আর্থিক খাত দখলের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত ডিজিএফআই, ডিবি, এনএসআই, এনটিএমসির মতো গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এভাবে 56 পৃষ্ঠার পর্যবেক্ষণ প্রতিবেদনে রাজনীতি, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন ও মানবাধিকার, অনিয়ম, দুর্নীতিসহ 8টি দিকের নানা অসঙ্গতি ও মন্তব্য তুলে ধরে সংস্থাটি। রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে টিআইবির পর্যালোচনা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিতর্কিত। গণহত্যার বিচার নিয়ে সংস্থাটি বলছে, ক্ষেত্র বিশেষে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা বিদ্যমান।
বিভিন্ন সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য নিহত, রাজনৈতিক যাচাই বাছাইয়ের ভিত্তিতে নিয়োগ দেয়া বা না দেওয়ার চর্চা অব্যাহত বলেও উঠে আসে সংস্থাটির প্রতিবেদনে। বলা হয়, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, সংবাদপত্র, বেসরকারি সংস্থা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে হতাহতের সংখ্যা এখনও উল্লেখযোগ্য তারতম্য বিদ্যমান। এই পর্যবেক্ষণ নিয়ে সংস্থার প্রধানের কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে কি তাহলে টিআইবি হতাশ? আমরা এই জায়গাগুলোতে আরো বেশি ইতিবাচক হতে পারতো, ভূমিকা কোথাও কোথাও গ্যাপ আছে, এই বিষয়গুলো চিহ্নিত করেছি, কিন্তু হতাশ হওয়ার মতো কোনো কিছু আমরা এখনো দেখিনি, আমরা সেটা বলছিও না। অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক যে সমস্ত চ্যালেঞ্জের কথা বলেছি তার অনেক কিছুই অন্তর্বর্তী সরকারের সরাসরি বলবো যে কর্তৃত্বের মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা আমার হয়তো বা তাদের সরাসরি কর্তৃত্বের মধ্যে এখনো আসেনি। এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা চিহ্নিত করা প্রয়োজন মনে করেছি। রাষ্ট্র সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজি নিয়ে কথা বলেন টিআইবি প্রধান। সংস্থাটি মনে করে প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনায় ঘাটতি আছে। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। কর্তৃত্ববাদী সরকারের যে গণহত্যার যে কর্মকাণ্ড হয়েছে সংঘটিত হয়েছে তাদের হাতে, সেটার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা অন্যতম প্রাধান্যের ক্ষেত্র ছিল। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনের যে মূল বিষয়টি, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার যাদের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলি না কেন, সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার ছোট করে পালাবদল হয়। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বেসরকারি সংস্থাটির প্রধান বলেন, গণঅভ্যুত্থানের ৩ মাস পরেও ফ্যাসিজমের পতন মেনে নিতে পারছে না প্রতিবেশী দেশের সরকার। তাদের সেই সৎসাহস নাই যে তারা যে রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিকভাবে, কূটনৈতিকভাবে এবং স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় হয়েছে, সেটা তারা স্বীকার করে নিতে পারছে না। যে কারণে তাদের মধ্যে এক ধরনের বাংলাদেশের প্রতি যে ধরনের ইতিবাচক, এই পরিবর্তনের জন্য এই ধরনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা ছিল, ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা ছিল, সেটা কিন্তু তারা করতে পারছে না। তারা এখনো পর্যন্ত ওই কর্তৃত্ববাদের সমর্থনের দৃষ্টিভঙ্গি থেকেই বাংলাদেশকে দেখছে। পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে, যা ইতিবাচক, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী গোষ্ঠীর কাছ থেকে যেসব ঋণ নেওয়া হচ্ছে তার শর্তসহ সবকিছু জনসমক্ষে প্রকাশ করা উচিত। আজহার লিমন, এখন, ঢাকা। কর্মব্যস্ত সময়ে মহাখালীতে প্রায় 5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধের পর ক্যাম্পাসে ফিরে গেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তাদের এই দাবির সাথে একমত কলেজটির শিক্ষকরাও। তবে শিক্ষার্থীদের দীর্ঘ অবরোধে জনভোগান্তির পাশাপাশি যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকা। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। সকাল 11টা রাজধানী সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসের বাইরে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনকারীরা অবস্থান নিতে শুরু করে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীতে। একে একে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় মহাখালীর সব প্রবেশপথ। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। তাতে ব্যর্থ হয়ে সেটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় আশেপাশের কয়েকটি হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং সাধারণ যাত্রীদের। তবে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। বিমানবন্দর দিয়ে আসছি, এখানে 2 ঘন্টা আটকে ছিলাম, তারপর 1.5 কিলো হাইটে আসছি এইখানে, এখন কোনো গাড়ি পাচ্ছি না। ছোট বাচ্চা 5 বছর বয়স, ওকে নিয়ে দেশ করে এখন আমার কি অবস্থা, বাসায় ফিরবো, একটা টেনশনের বিষয়। আন্দোলন করুক, এক সাইডে করুক, রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে তো এভাবে হচ্ছে না। দেখা গেছে একটা গাড়ির ভিতরে ইমার্জেন্সি রোগী থাকতে পারে, অ্যাম্বুলেন্স থাকতে পারে, আসতে পারতেছে না। ওনাদের লজিক্যাল দাবি যত দ্রুত মানা সম্ভব, যা মানা যেটা মেনে নেওয়া হোক। শিক্ষার্থীরা বলছেন, কলেজটি বিশ্ববিদ্যালয় না করায় সেশন জট, অতিরিক্ত ভর্তি ফি সহ বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অনেক আগে থেকেই, সেটা 1997 সাল থেকে। আমাদের এই আন্দোলন আজকের আন্দোলন নয়, 1997 সাল থেকে শুরু হয়েছিল, যেটা 24 এসে এখনো যার আমরা কোনো সুষ্ঠু সমাধান পাইনি। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে, তার থেকে আমাদের ক্যাম্পাস সুন্দর, পরিবহন সুবিধা আছে, হল সুবিধা আছে। জাস্ট আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, আমাদের ভর্তির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি।
পরে মহাখালীতে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিতুমির কলেজের অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক। জানান শিক্ষার্থীদের দাবির সাথে তারাও একমত, তবে জনদুর্ভোগ না ঘটিয়ে সবাইকে ক্যাম্পাসে ফেরত যাওয়ার আহ্বান জানান তারা। আমি এসেছি তোমাদেরকে আমার ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যেতে। আমার শিক্ষার্থীরা রোদে পড়ছে, আমার শিক্ষার্থীরা রাস্তায় বসে আছে, শুধুমাত্র এই কারণে আমি রাস্তায় নেমে এসে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কলেজে ফিরে আসো। এরপর ধীরে ধীরে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরত যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে থাকে যান চলাচল। সিউল আহমেদ, এখন, ঢাকা। 2017 সাল থেকে ইসলামী ব্যাংকের 80% ঋণই নিয়েছে এসালম, করেছে লাখ কোটি টাকা আত্মসাৎ, যে কারণে ব্যাংকটি এখন 20,000 কোটি টাকা ঘাটতিতে রয়েছে। তাই এসালমের শেয়ার বিক্রি এবং নতুন শেয়ার ইস্যু করে সেই টাকা পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান। আর শুধু ইসলামী ব্যাংক সহ অন্যান্য 5 ব্যাংকের বিষয়ে নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর জানাচ্ছেন আতাউর ডিয়ন। দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ব্যাংক বলা হয়ে থাকে ইসলামী ব্যাংককে। 2017 সালে যার দখল নেয় এসালম গ্রুপ, এই ব্যাংক থেকে নামে বেনামে নেওয়া হয় 1 লাখ কোটি টাকার বেশি ঋণ, আর এতে তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়ে এসালম মুক্ত করে ইসলামী ব্যাংক সহ আরও 5টি ব্যাংক। শুরু হয় পুনরুদ্ধার আর সংস্কার, কিন্তু অর্থ সহায়তা না থাকায় গ্রাহকের টাকা ফেরত দিতে হিমশিম খায় ব্যাংকটি। পরে সবল ব্যাংকের সহায়তায় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায়, কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। ইসলামী ব্যাংক থেকে এসালমের 80% ঋণ নেওয়া ও এলসি খুলে পেমেন্ট না করায় 20,000 কোটি টাকা ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। তবে গত 3 মাসে 10,000 কোটি টাকা রেমিটেন্স আসায় কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সংবাদ সম্মেলনে তাই তুলে ধরলেন। আমরা নিজেদের এলসি পেমেন্ট দিই 5,000 কোটি, বাকি 5,000 কোটি সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে অন্যান্য ব্যাংক যাদের ডলার রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে। এমন অবস্থায় যে ঘাটতি রয়েছে তা এসালমের শেয়ার বিক্রি ও নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে পুনরুদ্ধার করা হবে বলে জানান তিনি। জানান ব্যাংকটির 4টি নিরীক্ষার মাধ্যমে এসালম সহ সব অনিয়ম ও দুর্নীতি বের করা হচ্ছে। তারা যে এলসি খুলেছিল সেই বিলগুলো একটু আগে আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। তো পেমেন্টগুলো সে তো পেমেন্ট করেনি, তাহলে এটা তো আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। তবে এসালমের নেওয়া সব টাকা ফেরত না আসলেও ব্যাংকটির সম্পদ বাড়িয়ে তা ঘাটতি কমিয়ে আনা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি 80,000 কোটি পুরোটাই আমাকে পাইতেই হবে, পাওয়া যাবে না, দ্যাটস দ্য ফ্যাক্ট। একটা পার্ট পাওয়া যাবে হয়তো, কিন্তু আমাকে যেটা করতে হবে স্ট্র্যাটেজিটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, ডিপোজিট মোবিলাইজেশন, নতুন ইনভেস্টমেন্টের থেকে হায়ার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এগুলোকে এনে ব্যাংকটাকে আবার এমন একটা স্ট্রাকচারে নিয়ে আসা যে ওই রিলেটিভ এখন যেটা ওভারঅল হয়তো 50% অফ দ্য ব্যাড অ্যাসেট আছে সেটাকে কমিয়ে 25-এ নিয়ে আসবে, তারপর 12-তে নিয়ে আসবে, 6-এ চলে যাবে, 2-এ চলে যাবে। দ্যাটস হাউ ব্যাংকস গ্রো। এসালম, বেক্সিমকো বা নাসা গ্রুপের মতো অনিয়ম করা কোনো কোম্পানিগুলো বন্ধ করা হবে না, তবে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না। ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে আমরা কেস বাই কেস দেখব। এটা আমরা তো কোনো ইন্ডাস্ট্রিকে মারতে চাই না, আমরা চাই যে যদি তাদের টেম্পোরারি অসুবিধা থাকে অবশ্যই আমরা দূর করার চেষ্টা করব। আমরা শাস্তি চাইতে পারবো, কোর্টের কাছে আবেদন করতে পারবো যে এটার ব্যবস্থা গ্রহণ করা হবে। কোর্ট ডিসাইড করুক। এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট আছে, দুটোই থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই, আমরা বিচার চাইব। ইসলামী ব্যাংকের মতো তারল্যের বড় সংকটে রয়েছে এসালমের আরও 5 ব্যাংক, যেগুলো পুনরুদ্ধারের নতুন কৌশল নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশি তদন্ত হবে। এক্ষেত্রে ব্যক্তি বা তার পরিবারের রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না, এমন প্রস্তাব করবে পুলিশ সংস্কার কমিশন। সেকশন 167 সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো আমরা এই আইনের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো অলরেডি পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এগুলো নিজের লেভেলে নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু এটা আমরা বলছি যে এটা যদি সম্ভব হয় পুলিশ রেগুলেশনস বুক অফ 1943-তে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো, ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় ওগুলো বাদ দেবো।
নতুন করে আরও একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট 11টি সংস্কার কমিশন গঠিত হলো। সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদকে। এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার এই 4টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে। এর মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে 11 জন, শ্রম সংস্কার কমিশনে 9 জন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে 12 জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে 10 জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে 7 জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশে 2024-এ বন্যা মোকাবিলা করেছে তরুণরা। বাকুতে জলবায়ু সম্মেলনে বিশ্বমঞ্চে এ তথ্য জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, উন্নত বিশ্বের সদিচ্ছার অভাবে বাংলাদেশ সহ জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ঋণের জালে আটকা পড়ছে। এই সংকট কাটাতে অর্থ ছাড়া দেওয়ার কোনো বিকল্প নেই। আজারবাইজানের বাকু থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। একদিনের বিরতি দিয়ে বাকুতে ফের শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব, যাকে বলা হয়ে থাকে মন্ত্রী পর্যায়ের আলোচনা, যেখানে অংশ নিচ্ছেন জাতিসংঘভুক্ত 198টি দেশের মন্ত্রী। সোমবার বাকুর স্থানীয় সময় সকালে সম্মেলনস্থলে নিজ প্যাভিলিয়নে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে পর্যালোচনার আয়োজন করে বাংলাদেশ, যেখানে তুলে ধরা হয় 2024-এ বাংলাদেশের বন্যা আর দুর্যোগের পরিস্থিতি। বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, ক্ষয়ক্ষতির অর্থ আদায় করতে সম্মেলনে একটি আন্তর্জাতিক মানের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের চিত্রটি যেন বিশ্ব গ্রহণ করে তা নিয়েও তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এখন আর প্রমাণের কিছু নেই জানিয়ে তারা বলেন, টেবিলের আলোচনা বাদ দিয়ে টাকা ছাড়ে একমত হতে হবে বিশ্ব মোড়লদের। প্রতি বছর আমরা $100 বিলিয়ন আমরা ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেশনে ফান্ড চাচ্ছি। তেমনিভাবে আমরা মনে করি যে ইন ফিউচারে আমরা এটা অ্যাসেসমেন্ট করতে পারলে আমাদের ফান্ডটা কী পরিমাণ দরকার সেটাও আমরা বলতে পারবো। তবে এখনও আমি বলবো যে আশানুরূপ আমরা ফান্ডের কোনো পাইনি, বা আমাদের যারা ক্লাইমেট চেঞ্জের জন্য যেই সব কান্ট্রিগুলো দায়ী তারাও এখন পর্যন্ত সেভাবে আশ্বস্ত করেনি। দ্বিতীয় পর্বে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়ে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা হচ্ছে, তাতে করে বাংলাদেশ সহ এসব দেশ আরও বেশি ঋণের জালে আটকা পড়বে। লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ পাওয়া ক্ষতিগ্রস্ত দেশের প্রতি কোনো করুণা নয়, বরং অধিকার বলেও তিনি স্পষ্ট করে বিশ্বকে জানান। যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। আর উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরও কমছে, কারণ ঝুঁকি আমাদের আরও বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে লস অ্যান্ড ড্যামেজে যেন তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। 2024-এ রাষ্ট্র বা জাতিসংঘ এসে বাংলাদেশের বন্যা মোকাবেলা করেনি, বরং তরুণরাই তা মোকাবেলা করেছে বলে তিনি বিশ্বকে জানান। আন্তর্জাতিক পর্যায় থেকে ক্ষতিপূরণ দেয়া শুরু করলে বাংলাদেশ তা গ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বছরে 3টা বড় বড় বন্যা মোকাবেলা করতে হয়, একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে হয় এবং 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রার ঝুঁকির মধ্যে পড়তে হয়, তাহলে আমাদের প্রস্তুতির ঘাটতি থাকার তো কারণ নাই। কিন্তু এই যে প্রস্তুতির ঘাটতির কথা বলা হচ্ছে, এখানেও তো সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে সাহায্য করার কথা ছিল, প্রযুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে। সেটাও তো আমরা ঋণের বেড়াজালে পড়ে সেই সক্ষমতাও বৃদ্ধি করতে পারছি না। আগামী জানুয়ারিতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে একটি জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে, তবে তা কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে মূলত এই দ্বিতীয় ধাপের চলমান মন্ত্রী পর্যায়ের আলোচনার টেবিলে, যেখানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের মন্ত্রীরা বলছেন, উন্নত বিশ্ব যদি পরিবেশ বিরোধী জ্বালানি ব্যবহার বন্ধ না করে তাহলে 2030 সালের মধ্যে অনেক উন্নয়নশীল দেশ পুনরায় অনুন্নত দেশে পরিণত হবে। একই সঙ্গে পরিবেশের পাশাপাশি হুমকিতে পড়বে বিশ্ব অর্থনীতিও। মাহমুদ রাকিব, এখন, বাকু,
আজার বাজার মূল্যের দাম প্রায় 12 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরে কয়েক বছর ধরে পড়ে থেকে নষ্ট হয় বিপুল ফল আজ ধ্বংস করা হলো হালিশহর ময়লার ভাগাড়ে। কাস্টমস কর্মকর্তারা জানান, আপেল, কমলা, ড্রাগন সহ 21 কন্টেইনারে প্রায় 400 টন ফল বারবার নিলামে তুলেও বিক্রি করা যায়নি। বাজার থেকে যখন এসব বিদেশি ফল কিনে খাওয়ার সামর্থ্য নেই অনেকেরই, তখন ডলার ব্যয় করে আমদানি করা কোটি কোটি টাকার ফল ধ্বংস করা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন হোসেন জিয়াদ। আমদানির তালিকায় এখন বিলাসবহুল পণ্য বিদেশি ফলমূল। আপেল, কমলা, আঙুর সহ বিভিন্ন ফল আমদানিতে এখন মার্জিন দিতে হয় শতভাগ, শুল্ক করও প্রায় 90%। বাজারে প্রতিটি ফলের দাম 250 থেকে 300 টাকা। সে ফল কেনার সাধ্য নেই অনেকের। অথচ আমদানি করা 21 কন্টেইনারে প্রায় 400 টন ফল আজ ধ্বংস করা হচ্ছে চট্টগ্রামের হালিশহর ময়লার ডিপোতে। বাজার মূল্যে প্রায় 12 কোটি টাকার এসব ফল পড়ে থেকে নষ্ট হয়েছে চট্টগ্রাম বন্দরে। কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারক খালাস না নেয়ায় কয়েক বছর ধরে বন্দরে পড়ে থেকে নষ্ট হয়েছে এসব ফল। নিলাম জটিলতায় দিনের পর দিন পড়ে থাকে ফল। সোমবার ময়লার ভাগাড়ে ঠাঁই হয় ডলার ব্যয় করে আমদানি করা এসব ফলের। এই পণ্যটা আমাদের কাছে আসছে 1 মাস হয়ে গিয়েছে, এটা এখন পর্যন্ত খালাস করা হয়নি। তখন আমরা আমদানিকারককে গিয়ে নোটিফিকেশনটা দিই। এইখানে আবার মনে করেন 15 দিন 20 দিন একটা সময় যেত। ইন দ্য মিন টাইম যদি এটা কোয়ালিটি যদি প্ল্যান কোয়ারেন্টাইন থেকে নেগেটিভ আসে, সেই ক্ষেত্রে কোনো নিলামকারী নিলাম পাওয়ার পরেও তার অনুকূলে ডিও জারি হওয়ার পরেও আমরা ছাড়করণ করার আইনগতভাবে আর কোনো সুযোগ থাকে না। আমদানির অর্থ অপচয় ঠেকাতে প্রয়োজনে আইন সংশোধন করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। এই পণ্যগুলি কেন ধ্বংস হচ্ছে, কার কারণে ধ্বংস হচ্ছে? যথাসময়ে যদি এই পণ্যগুলি ইনভেন্টরি করে ক্যাটালগভুক্ত করে সরাসরি নিলাম প্রক্রিয়ায় আনা যেত, তাহলে ধ্বংস করার কোনো কারণ আমি এটাতে আছে বলে মনে করি না। এসব কন্টেইনার শীতাতপ নিয়ন্ত্রিত, তাই যতদিন বন্দরে পড়ে থাকে দিতে হয় বিদ্যুৎ সংযোগ, চলে এয়ার কুলার। এতে বিদ্যুৎ খরচ সহ বড় অঙ্কের টাকা গুনতে হয় সরকারকে। এছাড়া কন্টেইনার ভাড়া, বন্দরের শুল্ক সহ নানা চার্জও আদায় হয় না। দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পণ্যের বিপরীতে কিন্তু এই দেশ থেকে মার্কিন ডলার চলে গিয়েছে। আবার চিটাং বন্দর কর্তৃপক্ষও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ইলেকট্রিসিটি সব কিছু ব্যয় করে এই পণ্যকে সংরক্ষণ করে রেখেছে। তাতে করে এই পণ্যের বিপরীতে কিন্তু তাদের একটা কস্টিং আছে এবং খরচ আছে। এর আগে 2023 সালে 220 কন্টেইনার ও 2022 সালে 73 কন্টেইনার পণ্য ধ্বংস করা হয়। হোসেন জিয়াদ, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সহিংস বিক্ষোভে পড়ছে ভারতের মণিপুর। কারফিউ উপেক্ষা করে উপত্যকা জুড়ে জ্বালাও পোড়াও ভাঙচুর, মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলা, সব মিলিয়ে খাদের কিনারায় নিরাপত্তা পরিস্থিতি। প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ কয়েক জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এমনকি কারফিউ দিয়েও আন্দোলন দমন করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে চলছে সংঘাত, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনরত জনতার দেয়া আলটিমেটাম চলছে। দুদিনের দাঙ্গা পরিস্থিতির মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী ও গভর্নরের সরকারি বাসভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।